আজকে শিশু শিক্ষার বিকল্প ব্যবস্থার সম্বন্ধে আলোচনা হবে। চাইল্ড পেডাগোগির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শিশু শিক্ষা। সেই শিশু শিক্ষার বিকল্প ব্যবস্থা। শিশু শিক্ষা বিকল্প ব্যবস্থা। তাহলে প্রথমেই বিকল্প ব্যবস্থা এটা কি সেই সম্বন্ধে একটু আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। অল্টারনেটিভ কনসেপ্ট। বিকল্প ব্যবস্থা বলতে কি? অল্টারনেটিভ কনসেপ্ট। ইংরেজিতে যদি এটা বলি, কোশ্চেন যদি ইংলিশে থাকে, alternative concept of child education, of learning in children. Okay. 2012 যে রিপোর্ট হয়, 2011 পাওয়ার সেন্সার রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের শিক্ষিতের হার 73%। দ্যাট মিনস 27% হচ্ছে এখনো নিরক্ষর। ওকে। যেহেতু এখনো নিরক্ষরের সংখ্যা বেশি আছে, সে কারণেই এই যারা নিরক্ষর পড়াশোনা শেখেনি তাদেরকেও যাতে পড়াশোনা শেখানো যায় তার জন্য একটা অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম, অল্টারনেটিভ এডুকেশন এর কনসেপ্ট, অল্টারনেটিভ এডুকেশন, এই চিন্তা ভাবনাটা প্রথম আসে। অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা, স্কুলে না গিয়ে, এটাকে বলা যেতে পারে নন ফর্মাল। অল্টারনেটিভ এডুকেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মাল নয়, ফর্মালটা স্কুল কলেজে গিয়ে, এটা হচ্ছে নন ফর্মাল বা প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা, যেটাকে বিধিমুক্ত শিক্ষাও বলা যেতে পারে। এই যে বিধিমুক্ত শিক্ষা অথবা প্রথা বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন, এটা খুব বেশি দিন আগে কিন্তু এই শব্দটা প্রচলিত হয়নি। ভারতে এই শিক্ষা ব্যবস্থার ধারাটা যদিও প্রাচীনকাল থেকে, একদম এনসিয়েন্ট টাইম থেকে, প্রাচীনকাল থেকেই ইন্ডিয়াতে এই নন ফর্মাল এডুকেশন সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু আস্তে আস্তে হিউম্যান সোসাইটি ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে মানব সভ্যতার বিকাশের ধারা পর্যবেক্ষণ করে দেখতে পায় যে অ্যাকচুয়ালি এনসিয়েন্ট টাইমে যে নন ফর্মাল এডুকেশনটা ছিল, সেটা এখন আমরা যে নন ফর্মাল এডুকেশনটা যেটা আলোচনা করব বা ইনফর্মাল, সেটা কিন্তু সেই সময়ে প্রাথমিক অবস্থায় ছিল না। মানে তখন অ্যাকচুয়ালি সেটা নন ফর্মাল নয়, ইনফর্মাল। এনসিয়েন্ট এডুকেশন সিস্টেম যেটা আমাদের ছিল ইন্ডিয়াতে, সেটা হচ্ছে ইনফর্মাল, তার নন ফর্মাল বলা যাবে না, মানে অ্যাকচুয়ালি অনিয়ন্ত্রিত। বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য, যেমন যুদ্ধ করার জন্য, পশু শিকার করার জন্য ইত্যাদি, বিভিন্ন যখন যা প্রয়োজন হয়েছে পরিবেশের সাপেক্ষে নিজেদের বেঁচে থাকার জন্য, সেগুলো সবগুলোই ক্রমাগতভাবে আস্তে আস্তে উন্নত হয়েছে। এনসিয়েন্ট টাইম থেকে, প্রাচীন কাল থেকে আস্তে আস্তে উন্নত হয়েছে। এই যে পড়াশোনা না করে যেটা আমাদের দরকার যেই সময়, সেইটুকুটা শুধু জেনে নেওয়া, জাস্ট কাজ চালিয়ে নেওয়ার জন্য, এই যে শিক্ষা ব্যবস্থাটা, এটা কোনো রুল রেগুলেশন সিস্টেম মেনে হয় না। এটাই হচ্ছে নন ফর্মাল এডুকেশন বা বিধিমুক্ত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা। ফর্মাল এডুকেশনটা তো আমরা সবাই জানি। ফর্মাল এডুকেশন বলতে এই যে স্কুল, একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে যত স্কুল রয়েছে, কলেজ রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো সবগুলোই আসছে ফর্মাল এডুকেশনের আন্ডারে, অর্থাৎ প্রথাভুক্ত শিক্ষা বা বিধিভুক্ত শিক্ষা। এখন এর যদি ডেফিনিশন দিই, সংজ্ঞা করি, এটাকে সংজ্ঞায়িত করি, তাহলে সেটা কিভাবে সংজ্ঞা করতে পারবো? মানে এটা কিন্তু এই প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশন এর কনসেপ্টটা গত 30 বছর ধরে যদি দেখি, বারবার কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসেছে।
বিভিন্ন পলিটিশিয়ান, অ্যাডমিনিস্ট্রেটর, শিক্ষাবিদ, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে এই বিধিমুক্ত শিক্ষাকে ব্যাখ্যা করেছেন। এটা অ্যাকচুয়ালি বিকল্প ব্যবস্থা। আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার একটা বিকল্প ব্যবস্থা, এবং এই জন্যই ফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন একটা অপরের পরিপূরক। যে সমস্ত শিক্ষা ফর্মাল এডুকেশনের সম্ভবপর নয় বা ঠিক সময়ে হয়নি, সেই শিক্ষাটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। সেই জন্য এটাকে বলা যাচ্ছে যে একে অপরের পরিপূরক। ফর্মাল আর নন ফর্মাল একে অপরের পরিপূরক। ওকে, তো এখন ম্যালকম, অধ্যাপক ম্যালকম, তিনি এই প্রথা বহির্ভূত যে শিক্ষা, এটাকে তিনি বলেছিলেন যে এটা সুবিস্তৃত একটা সীমানা, সুবিস্তৃত। ইনি ছোট একটা জায়গাতে এটাকে সংজ্ঞায়িত করতে পারেননি। ইনি বলেছেন শিক্ষা ব্যবস্থার একটা সুবিস্তৃত সীমানা, সমস্ত শিক্ষাই তার মধ্যে নাকি ইনক্লুড, মানে ফর্মাল এডুকেশনটাও নাকি এই বিকল্প ব্যবস্থা নন ফর্মাল এডুকেশন তার মধ্যে ইনক্লুড। এটা ছাড়াও আরো অসীম একটা বিস্তার, সুবিস্তৃত সীমানা, কোনো স্থান, কাল, পাত্র দিয়ে এটাকে কনফাইন্ড করা যাবে না। ওকে, তারপর শিক্ষাবিদ কুমস এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষাবিদ আহমেদ, তাদের যে ব্যাখ্যা, তারা বলেছেন যে বিদ্যালয়ে, স্কুলের আউটসাইড অফ স্কুল, স্কুল এবং কলেজের আউটসাইডে যে শিক্ষা হয়, যে এডুকেশনটা পাওয়া যায়, যে জ্ঞানটা অর্জন করা যায়, যেটা সাধারণ জনগণ হতে পারে, জেনারেল পাবলিক, প্রাপ্তবয়স্ক হতে পারে, শিশুদের হতে পারে, যারই হোক না কেন, তাদের শিখন পরিস্থিতিকে উপস্থাপন করে। আউটসাইড এডুকেশন যেটা সমস্ত রকমের মানুষের শিখন পরিস্থিতিকে উপস্থাপন করে, সেটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা বা অল্টারনেটিভ এডুকেশন অথবা বিধিমুক্ত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন। এখন এর যদি কয়েকটা বৈশিষ্ট্য আমরা লিখি, সেগুলো কি কি আমরা বৈশিষ্ট্য দিতে পারবো? নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ নন ফর্মাল এডুকেশন, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ নন ফর্মাল এডুকেশন। প্রথম হচ্ছে, এই যে শিক্ষা ব্যবস্থা, এটা উন্নয়নের একটি হাতিয়ার। এই প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা এটা উন্নয়নের হাতিয়ার। কেন উন্নয়নের হাতিয়ার? কারণ রাজনীতিবিদগণ, শিক্ষাবিদগণ সকলেই তাদের নিজের নিজের কাজের সঙ্গে এটাকে যুক্ত করে নিজেদের একটা বেস বা সেই বলা হয় পায়ের তলার মাটিটাকে মজবুত করে নিতে পারে। কারণ প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক জায়গায়, একই ছাদের তলায় নিয়ে আসা সম্ভবপর হয়। নাম্বার 2, যেহেতু এই শিক্ষাতে অল্প সময়ের মধ্যে উদ্দেশ্য পূরণ হবে, সেজন্য এখানে গুণগত মানকে উপেক্ষা করা হয় না। গুণগত মান নিরপেক্ষ থাকে। কারণ 10 বছর 5 বছরের ডিগ্রি কোর্স এটা নয়, অল্প সময়ের মধ্যে বেসিক জিনিসটাকে শেখানো হয়। তাই জন্য গুণগত মানকে এখানে উপেক্ষা করা হয় না। যারা দুর্বল, যারা পিছিয়ে পড়া, যারা উচ্চ বিত্তশালী, সকল শ্রেণীর মানুষের কিন্তু শিক্ষার চাহিদাটা এখান থেকে মেটানো সম্ভবপর হয়। তাছাড়া এইটা হচ্ছে দক্ষতা বৃদ্ধির কর্মসূচি। দক্ষতা বৃদ্ধির কর্মসূচি, এর মাধ্যমে
বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পেশার সঙ্গে যুক্ত যে দক্ষতা দরকার হয় সেইগুলো অর্জন করতে পারে। যার যে বিষয় শিক্ষার দরকার বিভিন্ন সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এই যে নন ফর্মাল এডুকেশনটা শেখানো হয় বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তাহলে এখানেতে শর্ট টাইম পিরিয়ডে ট্রেনিং টাইপের একটা ব্যাপার এখানেতে হয়ে থাকে, অর্থাৎ শুধুমাত্র যে বিষয়ে শিক্ষা অর্জন করতে চায় বা যেখানেতে যে বিষয়ে ট্রেনিং দেওয়া হয় সেখানেতে বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে যুক্ত হয়ে তাদের নিজ নিজ দক্ষতা বৃদ্ধি করতে পারে। তাহলে দক্ষতা বৃদ্ধি হয় এই শিক্ষার মাধ্যমে। আর একটা হচ্ছে কি, এটা অপরিকল্পিত। অপরিকল্পিত, এটা পরিকল্পিত নয়, অপরিকল্পিত। সেই জন্য শিক্ষার সার্থক রূপদান, সম্পূর্ণ শিক্ষার রূপদানটা এখানেতে করতে পারা যায় না, যেহেতু অপরিকল্পিত। একটা সঠিক লেসন প্ল্যানিং যেভাবে ফর্মাল এডুকেশনে যা কিছু করা হয় সেগুলো এখানে সম্ভবপর হয় না। তবে এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফর্মাল বা প্রথাগত যে শিক্ষা, ফর্মাল এডুকেশন, তার কিন্তু পরিপূরক। এই নন ফর্মাল এডুকেশনটাকে বলা হয় ফর্মাল এডুকেশনের পরিপূরক। যতটুকু অংশ ফর্মাল এডুকেশনে শেখা সম্ভবপর হয়নি সেটা কিন্তু নন ফর্মাল এডুকেশনের দ্বারা বাস্তবায়িত হয়। ওকে, 1986 প্রোগ্রাম অফ অ্যাকশন, 1986 যে প্রোগ্রাম অফ অ্যাকশন POA, 1986 এই 1986 প্রোগ্রাম অফ অ্যাকশন অনুযায়ী আমাদের যে প্রথা বহির্ভূত শিক্ষা, সেই প্রথা বহির্ভূত শিক্ষার কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম, এখানেতে একজন প্রশিক্ষক, এটাকে বলা যেতে পারে ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক সহায়ক হিসেবে কাজ করেন। আর এখানেতে জোর দেওয়া হয় কিসের উপরে? শিখনের উপরে জোর দেওয়া হয়, শিখন। নাম্বার 3 হচ্ছে এখানে অ্যাজ পার স্কিল অফ স্টুডেন্ট, মানে স্টুডেন্টের যেমন ক্ষমতা, তার যেমন দক্ষতা, সেই অনুযায়ী তারা অগ্রসর হতে পারবে, এমনভাবেই কর্মসূচিটাকে এখানেতে সংগঠিত করা হয়। নাম্বার 4, এখানেতে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের উপরে গুরুত্ব প্রদান করা হয়, সার্টিফিকেটের উপরে গুরুত্ব প্রদান করা হয়। এবং তার কারণটা হচ্ছে এটাই, কারণ এখানে যে সার্টিফিকেশন করা হয় সেখানে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, কন্টিনিউয়াস একটা ইভ্যালুয়েশন প্রসেস এখানেতে করা হয়, যে কারণে সার্টিফিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেতে শিক্ষার পরিবেশ তৈরি করা হয়, এখানেতে একদম শিক্ষার মহল, শিক্ষার পরিবেশ, বাতাবরণ এই নন ফর্মাল এডুকেশন, অল্টারনেটিভ এডুকেশনেতে সৃষ্টি করা হয়, যাতে যে কোনো রকমের বয়সের শিক্ষার্থী, যেমন ধরনের শিক্ষার্থী হোক না কেন, তারা যেন তাদের মতো করে শিক্ষা গ্রহণ করতে পারে। আর এখানেতে শিক্ষার্থীর বয়স, ধর্ম, সময়সীমা, ভর্তির সময়সীমা, এইগুলোতে সব কি থাকে? নমনীয়তা থাকে, এগুলো সব ফ্লেক্সিবল থাকে, ফ্লেক্সিবল মানে এইগুলো যে কোনো রকমের স্টুডেন্ট এখানেতে ভর্তি হতে পারে। ওকে, বালক বালিকা, মানে SC ST OBC তাদের সুবিধা নির্দিষ্ট থাকে। SC ST OBC যারা থাকে, SC ST OBC তাদের স্পেশাল ফেসিলিটি দেওয়া হয়। তারপরে বিশেষ করে গার্ল চাইল্ডদের বা বালিকাদের। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে লোকাল ইনস্ট্রাক্টর, যে ইনস্ট্রাক্টর হন, যিনি ওখানেতে পড়াবেন, তিনি লোকাল ইনস্ট্রাক্টর হন, যে কারণে সকলের কাছে পরিচিতি আগে থেকেই তার হয়ে থাকে। এবং এখানেতে ভোকেশনাল যে কোর্সগুলো, বিশেষ করে নাচ, গান, সিঙ্গিং, ড্যান্সিং, স্পোর্টস, এই সমস্ত আনন্দমূলক
সহপাঠক্রমিক কার্যাবলী এর মধ্যে ইনক্লুড হয়ে থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সবগুলোই হচ্ছে বাস্তব জীবন উপযোগী কোর্স থাকে। নন ফর্মাল এডুকেশনে বাস্তব জীবন উপযোগী যত কোর্স হয় সেই কোর্সগুলো এখানেতে পড়ানো হয়। ঠিক আছে, তো এখানেতে কি কি অ্যাডভান্টেজ রয়েছে? এই যে প্রথা বহির্ভূত শিক্ষা, এই প্রথা বহির্ভূত শিক্ষার অ্যাডভান্টেজেস গুলো কি কি, সুবিধাগুলো কি কি? প্রথম, যে লক্ষ লক্ষ শিশু যারা পড়াশোনা শিখতে পারে না, বা তাদের পড়াশোনার পরিবেশ নেই, অথবা পড়াশোনা শেখার ইচ্ছে ছিল কিন্তু অর্থনৈতিক কারণে তারা স্কুলে যেতে পারেনি, বা বিভিন্ন বাধা প্রতিবন্ধকার মধ্য দিয়ে শৈশব জীবনটা কেটেছে, তারা পরবর্তীকালে আবার শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। এটা একটা অ্যাডভান্টেজ, যে বঞ্চিত শিক্ষার্থীরা আবার সুযোগ পায়। বঞ্চিত শিক্ষার্থীর নতুন করে সুযোগ, এটা একটা অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কি, যে এখানেতে একসঙ্গে নলেজ গেন আর তার সঙ্গে ইনকাম দুটোই একসঙ্গে চলে। অর্থ উপার্জন এবং শিক্ষা দুটো একসঙ্গে চলে। আর একটা হচ্ছে, এটা ডেমোক্রেটিক ওয়েতে গণতন্ত্রীকরণ, শিক্ষার গণতন্ত্রীকরণ করার কার্যকরী উপায়, গণতন্ত্রীকরণের কার্যকরী উপায়। ওকে, নাম্বার 4, এখানে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীদের কাছে এই যে পাঠ্যক্রম পদ্ধতি, শিক্ষণ মাধ্যম, এগুলো অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। এটা একটা ব্যাপার, যে যারাই শিখতে আসছে তারা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে আসছে, এটা তাদের কাছে একটা নির্দিষ্ট অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আর ফাইনালি, এই শিক্ষাটা সর্বজনীন। ওকে, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংস্থা এখানে ব্যবহার করা হয়ে থাকে। তারপর শিক্ষা ব্যবস্থাটা নমনীয় থাকার ফলে সব ধরনের প্রথাগত শিক্ষার অসুবিধাগুলো দূর হয়ে যায়। তারপর এর সীমাবদ্ধতা, এই যে সুবিধাগুলো যেমন আছে, এবারে এর সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতাগুলো কি কি? এই সীমাবদ্ধতা, প্রথম, যে যেমন একজন প্রথাগত শিক্ষায় যেভাবে একজন মাস্টার ডিগ্রি হচ্ছে, গ্র্যাজুয়েট হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এই যে প্রথাগত শিক্ষায় যেটা সম্ভবপর, সেটা কিন্তু এই নন ফর্মাল এডুকেশনে কখনোই সম্ভব নয়। তার মানে এটা প্রথাগত শিক্ষার বিকল্প ব্যবস্থা পুরোপুরি, এটাকে কিন্তু বলা যাচ্ছে না। এটা একটা সীমাবদ্ধতা। আরেকটা, যে এই নন ফর্মাল ওয়েতে যদি শিক্ষা গ্রহণ করা হয়, নন ফর্মাল ওয়েতে কিন্তু উচ্চ শিক্ষা লাভ সম্ভবপর নয়। নির্দিষ্ট কিছু বিষয়ে জ্ঞান অর্জন হয়ে গেল, ব্যাস সেখানেই শেষ। কিন্তু উচ্চ শিক্ষা এটাও সম্ভবপর নয়। যেমন এর মাধ্যমে কেউ গ্র্যাজুয়েট হবে, মাস্টার ডিগ্রি হবে, অথবা ভালো কোনো টেকনিক্যাল ডিগ্রি করবে কলেজ লেভেলের, এটা সম্ভবপর নয়। আরেকটা, যদি খুব সচেতন না থাকা হয়, তাহলে শিক্ষার গুণগত মান কি হবে? আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, গুণগত মান থাকবে না। আরেকটা, যদি শিক্ষার্থীদের মধ্যে সঠিক প্রেরণা, সঠিক ইমোশন, সঠিক প্রচেষ্টা সঞ্চার না করানো হয়, তাহলে এখানেতে সফলতাটা কি হবে না? 100% হবে না, সফলতা বিফল হয়ে যাবে। আর একটা হচ্ছে কি, বাণিজ্যিকীকরণ হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। মানে সার্টিফিকেটটা যেহেতু গুরুত্বপূর্ণ, তাই
বাণিজ্যিকীকরণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে থেকে যাচ্ছে। এগুলো সীমাবদ্ধতা। এবার এই যে কর্মসূচি, এই কর্মসূচিগুলোর মূল্যায়ন কিভাবে হয়? আমাদের এখানেতে এই প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার কর্মসূচিটা সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভবপর হয়নি। আমাদের এই যে প্রথা বহির্ভূত শিক্ষার সন্তোষজনক নয়, স্যাটিসফ্যাক্টরি নয়। কেন? এর কারণটা কি? এর বেশ যথেষ্ট কারণ রয়েছে। আনস্যাটিসফ্যাক্টরি এটা। এর কারণ হচ্ছে সন্তোষজনক বা সন্তোষজনক নয় বা অসন্তোষজনক। এর কারণ হলো, প্রথম পয়েন্ট যদি বলা হয় যে উপযুক্ত প্রশিক্ষক, উপযুক্ত প্রশিক্ষকের অভাব। উপযুক্ত প্রশিক্ষক কলেজে, ইউনিভার্সিটি লেভেলে যেমন ধরনের ভালো শিক্ষক, ভালো অধ্যাপককে আমরা পাই, তেমন উপযুক্ত প্রশিক্ষক কিন্তু এই বিকল্প ব্যবস্থার মধ্যে আমরা পাই না, নন ফর্মাল এডুকেশনে পাই না। এটা একটা ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক হলো যে এদের যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকটা অনেক দেরিতে দেয়া হয়। পারিশ্রমিকে বিলম্ব হয়। এটাও একটা কারণ, এটা সফল না হওয়ার কারণ। আরেকটা হচ্ছে যে সেন্টার, এই যে শিক্ষা কেন্দ্রগুলো সবসময় কি করা হয়? চেঞ্জ করা হয়, স্থানান্তর করা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় করা হয়। এটাও একটা কারণ সফলতা না আসার। তারপরে সঠিক মূল্যায়ন, ইভ্যালুয়েশন অর অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন সঠিক হয় না। তবে পশ্চিমবঙ্গে 1989 থেকে এই বিধিমুক্ত শিক্ষার প্রচার প্রসার প্রোগ্রেস শুরু হয়। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এখানেতে প্রথমে 3 ইয়ার্সের একটা বিধিমুক্ত শিক্ষার শিক্ষাক্রম প্রণয়ন করেছিলেন। তারপর SCERT, আমাদের রাজ্যের যে শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ SCERT এবং আরো কয়েকটা প্রতিষ্ঠান, তারা এই বিধিমুক্ত শিক্ষা ব্যবস্থার প্রচলনের জন্য বেশ কিছু পাঠ্য বই রচনা করেন। সেখানেতে তাদের যে উদ্দেশ্য তারা ঠিক করেন, উদ্দেশ্যগুলো এরকম ধরনের। প্রথম হচ্ছে ক্লাস 5 পর্যন্ত, আপ টু 5, এই ক্লাস 5 পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত সমতুল্য শিক্ষা অর্জন যাতে তাদের হয়ে যায়, তার একটা ব্যবস্থাপনা। মানে ওখানে তো পড়তে পড়তে তাদের ক্লাস 5 পর্যন্ত পড়াশোনাটা হয়ে যাচ্ছে। আরেকটা, পরিবেশ এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা লাভ করা যাতে যায়, তার ব্যবস্থাটা ওনারা করেন। তারপরে কুসংস্কার মুক্ত যাতে মন তৈরি হয়, কুসংস্কার মুক্ত মন যাতে তৈরি হয়, তার ব্যবস্থা তারা তৈরি করে, সচেতনতা বৃদ্ধির জন্য কৌশল নেন। আর একটা উদ্দেশ্য এখানেতে যে স্বয়ং সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা এখানেতে করে নেওয়া। স্বয়ং সম্পূর্ণ, এটা যাতে অটোনোমাস একটা শিক্ষা ব্যবস্থা হয়ে যায়, সেই উদ্দেশ্য নিয়ে 80-র দশক থেকেই মোটামুটি পশ্চিমবঙ্গ সরকার এই বিধিমুক্ত প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাটা শুরু করেন। সাক্ষরতা অভিযানের যে কর্মসূচি, বিধিমুক্ত শিক্ষার কর্মসূচি ও সাক্ষরতা অভিযান, তো দুটো ডিফারেন্ট। সাক্ষরতা অভিযানটা আলাদা একটা, আর বিধিমুক্ত শিক্ষার কর্মসূচি সেটা আলাদা। ওকে। 2002 সালে পশ্চিমবঙ্গে 2002 সালের এপ্রিল মাসে, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা হচ্ছে কিন্তু, এই সর্বশিক্ষা অভিযান তখন শুরু হয়। সর্বশিক্ষা অভিযান
সর্বশিক্ষা অভিযান শুরু হয় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্বায়ত্তশাসিত সংস্থার যৌথ উদ্যোগে। এখানেতে অ্যাকচুয়ালি এটা পুরোটাই নন ফর্মাল এডুকেশন, প্রথা বহির্ভূত শিক্ষা। ঠিক আছে, এখানেতে 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত যারা শিশু, 5 থেকে 14 বছর বয়সী শিশুদের, আর প্রতিবন্ধী হলে সেক্ষেত্রে 16 বছর পর্যন্ত, আপ টু 16 ইয়ার্স পর্যন্ত বিকল্প শিক্ষা ব্যবস্থার অধীন করা হয়েছে। এটা হচ্ছে এজ লিমিট, এই সর্বশিক্ষা অভিযানে যে এজ লিমিটটা ছিল। ওকে, এখানেতে 4 ধরনের পাঠ্যক্রম প্রকল্প, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, শিক্ষালয় প্রকল্প ও স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত শিক্ষা প্রকল্প গ্রহণ করা হয়। সেতু পাঠ্যক্রম, সেতু পাঠ্যক্রমটা কি? সেতু পাঠ্যক্রম কেন্দ্র, সেতু পাঠ্যক্রম কেন্দ্র, এগুলো খোলা হয় সাধারণত গ্রাম বা সমিতি বা ওয়ার্ড এলাকায়, যেখানেতে অন্ততপক্ষে 15 জন শিক্ষার্থী পাওয়া যাবে, সেখানেতে খোলা হয় কি সেতু পাঠ্যক্রম কেন্দ্র। 15টা মেয়ে হলেই সেখানেতে সেতু পাঠ্যক্রম খোলা যাবে। আর একটা প্রকল্প হচ্ছে শিক্ষালয় প্রকল্প, দ্বিতীয় প্রকল্পটার নাম হচ্ছে শিক্ষালয় প্রকল্প। ওকে, শিক্ষালয় প্রকল্প এখানে 5 থেকে 13 বছর পর্যন্ত বয়সের, 5 থেকে 13 বছর পর্যন্ত বয়সের পথ শিশু বা 16 বছর বয়স পর্যন্ত প্রতিবন্ধী শিশু, সেখানে তো অন্ততপক্ষে 15 জন হলেই শিক্ষালয় প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে। তবে একটা জিনিস মনে রাখার, যে শিক্ষালয় প্রকল্প কিন্তু শহরাঞ্চলে, ঠিক আছে। বস্তি শিশু, কলকারখানায় নিযুক্ত শিশু, নিষিদ্ধ পল্লীতে থাকা শিশু, লোকের বাড়িতে কাজ করেছে শিশু বা শিশু শ্রমিক ইত্যাদি, এই সব ধরনের শিশু স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিচালিত করে তাদেরকে শিক্ষালয় প্রকল্পের আওতাভুক্ত করা হয়ে থাকে। আর একটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, এখানেতে 10 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিশু, 10 to 16 ইয়ার্স, তাদেরকে পড়ানো হয়ে থাকে। মানে এখানেতে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এগুলোতে পড়ার সুযোগ যারা পায়নি, তারা ক্লাস 9-এও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে ক্লাস 9, ক্লাস 10 এই পরীক্ষাগুলো দেওয়ার সুযোগটা তারা পাচ্ছে। তবে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীর ত্রুটিগুলো সম্পর্কে অবহিত হওয়াটা গুরুত্বপূর্ণ। এখানেতে অনেক সময় দেখতে পাওয়া যায় যে শিক্ষার্থী তাদের বুঝতে অনেক কিছু অসুবিধা হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর্স, এটা লার্নিং এর একটা গুরুত্বপূর্ণ স্টেপ। পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, চাইল্ড টু চাইল্ড, ক্লাস টু ক্লাস, বিভিন্ন পার্থক্য থাকতেই পারে। এবং এই যে অসুবিধাটা, এই অসুবিধাটাকে দূর করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট, নির্ণায়ক অভিজ্ঞতা বলা হয় এটাকে। এর মাধ্যমে এই সমস্ত অসুবিধাগুলোকে দূর করা হয়, যেখানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়ে থাকে। সাধারণ ভুল যেগুলো করে থাকে সাধারণত, সেগুলো টেস্ট করার জন্য যে পরীক্ষাটা, সেটা বলা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এই ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে সমস্ত রকমের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তার একটা চাইল্ডের সমস্ত ভুল ত্রুটিগুলোকে খুঁজে বের করে আনা
সম্ভবপর হয়, মানে একদম মানে বেসিক যে ভুল ত্রুটি। কারণ এখানে তো কোশ্চেন কঠিন হয় না। নর্মালি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা তার থেকে আরো অনেক সহজ হয়। তবে একটু বিশ্লেষণধর্মী হয়ে থাকে আর কি এই আহ, এটা পারদর্শিতা পরীক্ষাটা মূল্যায়ন ধর্মী এবং বিশ্লেষণ ধর্মী। ডায়াগনস্টিক টেস্ট যেটা, এটা কিন্তু মূল্যায়ন ধর্মী এবং বিশ্লেষণ ধর্মী। এর কয়েকটা এক্সাম্পল, এই যে ডায়াগনস্টিক টেস্টের কয়েকটা টেস্টের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, 1 নম্বরে মেনশন করা যেতে পারে গ্রেড 1 to 8, গ্রেড 1 থেকে 8 পর্যন্ত তাদের জন্য গেটস রিডিং ডায়াগনস্টিক টেস্ট, গেটস রিডিং ডায়াগনস্টিক টেস্ট, জিআরডিটি। এর মধ্যে অন্তর্ভুক্ত হয় যেটা, যে পড়তে গিয়ে ভুল, রিডিং এ ভুল, শব্দমালাতে ভুল, সেন্টেন্সের অর্থ বুঝতে ভুল, কোনো জিনিস দেখতে বা শব্দের কিছু অংশ পড়তে বা কিছু শুনতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয় সেইগুলোকে টেস্টিং করা আর কি। ওকে, এরপরে গ্রেড 1 থেকে 6-এর জন্য, গ্রেড 1 থেকে 6-এর ছেলে মেয়েদের জন্য, স্টুডেন্টসদের জন্য আরেকটা অভিজ্ঞতা আছে, যেটা হচ্ছে ডুরেল অ্যানালিসিস। ডুরেল অ্যানালিসিস টু রিডিং এবিলিটি। ওকে, এখানেতেও ওই মৌখিক পাঠ সংবোধন, মৌখিক পাঠের যে মানে মুখস্থ করা, তারপরে শব্দ অক্ষর চেনা, নিস্তব্ধভাবে পড়াশোনার মাধ্যমে কিছু ভুলভ্রান্তি হচ্ছে কিনা, শব্দের উচ্চারণ ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, হাতের লেখা ঠিক করা, এই যে টেস্টটা নেওয়া হয় সেটা হচ্ছে ডুরেল অ্যানালিসিস টু রিডিং এবিলিটি। আর একটা গ্রেড 2 থেকে গ্রেড 6 পর্যন্ত স্টুডেন্টসদের টেস্ট নেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে রসওয়েল চল, রস আর ও ডবল এস, রসওয়েল চাল ডায়াগনস্টিক রিডিং টেস্ট। ওকে, এখানেতে মেনলি এর মধ্যে এই এই পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত, এই অভিজ্ঞতার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শব্দ চেনা এবং শব্দের বিশ্লেষণ, ব্যঞ্জন ধর্মের একক ব্যবহার, ব্যঞ্জন ধর্মের যুক্ত ব্যবহার, স্বরবর্ণের উচ্চারণ, স্বরবর্ণের একত্রে ব্যবহার, এই সমস্ত বিষয়ে সমস্যাগুলো সমাধান কিভাবে হচ্ছে বা এই সমস্যা, এই যুক্ত সমস্যা কিছু আছে কিনা স্টুডেন্টদের, সেইগুলোকে আইডেন্টিফাই করা হয়। ওকে, কারণ অঙ্কের ক্ষেত্রে ম্যাথের যে দুটো টেস্ট নেওয়া হয়ে থাকে, ম্যাথের জন্য ডিফারেন্ট, অঙ্কের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে যে দুটো অভিজ্ঞতা নেওয়া হয়ে থাকে, সেখানেতে ডায়াগনস্টিক টেস্টের দুটো প্রসেস আছে। একটা হচ্ছে স্টেলান্স ডায়াগনস্টিক টেস্ট, এবং এই টেস্টটা কিসের উপরে? অ্যারিথমেটিক, পাটিগণিতের উপরে, ইন অ্যারিথমেটিক। ওকে, এটা ম্যাথের 1 নম্বর টেস্ট। দ্বিতীয় টেস্ট হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট ফর ফান্ডামেন্টাল প্রসেস। এরিথ, এটা হচ্ছে বেসওয়েল এবং জনের, বেসওয়েল অ্যান্ড জন, তাদের দেওয়া থিওরি।
এখানেতে 1+1, 0+0, 2+2, 3+3, এই যে যোগ সংক্রান্ত অভিজ্ঞতাগুলো এর মধ্যে উল্লেখ থাকে। মানে গণিতের পারদর্শিতার ব্যাপারটা এখানেতে থাকছে। এর অ্যাপ্লিকেশনটা এই যে ডায়াগনস্টিক টেস্ট, বিভিন্ন রকমের যে ডায়াগনস্টিক টেস্টগুলো আমরা দেখলাম, জানলাম, এই ডায়াগনস্টিক টেস্টের অ্যাপ্লিকেশন, প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ডায়াগনস্টিক টেস্ট, এটা পৃথক পৃথকভাবে করা হয়। স্কোরগুলো, নাম্বারগুলো পৃথক পৃথকভাবে দেওয়া হয়। এখানেতে বিশ্লেষণ থেকে বুঝতে পারা যায় যে এর শিক্ষার্থীর লার্নিংয়ে কোনো প্রবলেম আছে কিনা, লার্নিং প্রবলেমটা এখানেতে আইডেন্টিফাই করতে পারা যায়। আর যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোর প্রকৃতি, নেচার অফ প্রবলেম, স্টুডেন্টসদের, চাইল্ডদের যে প্রবলেমসগুলো, সেই প্রবলেমসের নেচারগুলো কি কি সেটা জানতে পারা যায়। আর রিজন, এই যে প্রবলেম, সেই প্রবলেমসগুলোর রিজনসগুলো কি কি, রিজনস অফ প্রবলেম। আর সলিউশন, সেটাকে সলিউশন করা যাবে কিভাবে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারছি। ওকে, তবে এর সুবিধা অসুবিধা রয়েছে। ডায়াগনস্টিক টেস্টের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজেস অফ ডায়াগনস্টিক টেস্ট, অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানেতে সব প্রবলেম, ফল্টগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে সমস্ত ফল্টস, ত্রুটিগুলো। তার ফলে সেই অনুযায়ী কারেকশন করা যাচ্ছে, আইডেন্টিফিকেশন করা যাচ্ছে এবং কারেকশন বা সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা এখানেতে আনতে পারা যাচ্ছে। সেকেন্ড হচ্ছে স্কিলস, পারদর্শিতা, সেইগুলোকে যাচাই বাছাই করা হয়। তার ফলে পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে সামগ্রিকভাবে পরিবর্তন আনা সক্ষম। আর একটা, যে পাঠ্যপুস্তক রচনায় ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে যে পুরো এক রকমের সার্ভে হয়ে যাচ্ছে চাইল্ডসদের ব্রেন সম্বন্ধে, তো এটা টেক্সট বই বা পাঠ্য বই লিখতে সাহায্য করে, পাঠ্য বই লিখতে সাহায্য করে। কিন্তু এর কয়েকটা অসুবিধা রয়েছে। কি কি অসুবিধা রয়েছে ডায়াগনস্টিক টেস্টের? ডিসঅ্যাডভান্টেজ কি? অসুবিধা হচ্ছে যে এর মাধ্যমে শিক্ষার্থী যে অকৃতকার্য হলো, সেই অকৃতকার্য হওয়ার কারণটাকে বিশ্লেষণ করা হয় না, তার ফেলিওর, প্রবলেমসগুলোকে আইডেন্টিফাই করা হয়, কিন্তু ফেলিওরের এক্সপ্লেনেশন কিছু দেয়া হয় না, এক্সপ্লেনেশন অফ ফেলিওর এটা দেয়া হয় না। তার ফলে মানসিক জটিলতা যে ছাত্রের থাকতে পারে, স্টুডেন্টসের থাকতে পারে, সেই জিনিসটা এর মধ্যে জানতে পারা যায় না। আর একটা হচ্ছে যে এখানেতে ব্যক্তিগত প্রভাবটা বেশি থাকে, যে যেমন পরীক্ষা দেবে তেমন নাম্বার পাবে, এরকম ব্যাপারটা অনেকটা এখানে দূরে সরে যায়। ব্যক্তিগত প্রভাব, ছাত্রকে যদি ভালো লাগে তার নাম্বার বেশি হবে, ছাত্রকে যদি অতটা পছন্দ না হয় টিচারের, তখন সে নাম্বার কম পাবে। এরকম একটা প্রভাব, ব্যক্তিগত প্রভাবটা কিন্তু চাইল্ডের উপর আসতে পারে। আর একটা হচ্ছে যে এর ডিপেন্ডেন্সি বা নির্ভরযোগ্যতা অনেকটা কম, ডিপেন্ডেন্সি অফ দিস ডায়াগনস্টিক টেস্ট, কারণ এটা শুধুমাত্র স্কোরের উপর নির্ভরশীল, যা নাম্বার পেলো সেটাই ফাইনাল। কিন্তু এই স্কোরের উপরে তো একজনের সমস্ত জীবনকে বিচার বিশ্লেষণ করা বিজ্ঞানসম্মত নয়। সেজন্য এই নির্ণায়ক অভিজ্ঞতার ফলের সঙ্গে ব্যক্তিগত বিবেচনাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যে অল্টারনেটিভ এডুকেশন, এই অল্টারনেটিভ এডুকেশন থেকে এরপরে আমি যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলোকে দিয়ে দেবো। তারপরে জ্ঞান ও প্রক্ষোভ,
এই চ্যাপ্টারটা আলোচনা হবে। ওকে।